আসসালামু আলাইকুম। আজকের গল্প রক্তাক্ত সূর্য। লিখেছেন বি শেষাদ্রি। জ্বলছিল, যেন দাউ দাউ করে জ্বলছিল সেই বিরাট নদীটা, শুকিয়ে কাঠ, ধুধু মরুভূমি। গ্রামে তখন শুধু আতঙ্ক আর আতঙ্ক। বিধ্বস্ত চারিদিকে রাশি রাশি ধুলো এবং এক বুক শূন্যতা আর হাহাকার। সেই সবুজ ঘাস আর চোখে পড়ে না। চোখে পড়ে মাঠের পর মাঠ, আগের মরশুমে কাটা ফসলের প্রথিত মূলদেশের অবশিষ্টাংশগুলো ইতস্তত ছড়ানো। রোদের তাপে শুকিয়ে সাদা খড়ের মতো দেখতে হয়ে গেছে, কিন্তু ঝলমলে রোদেও অস্বচ্ছ দেখাচ্ছিল সেগুলো। বড় বড় তেঁতুল আর কলা গাছগুলো ছাল ছাড়ানো করটির মতো দেখাচ্ছিল। এ ধরনের পরিবেশে নদী প্রান্তরে ধূসর বালির বিছানাটা দৃষ্টি আকর্ষণ করার মতো, যা আগে কখনো দেখা যায়নি। জ্বলন্ত সূর্যের তাপ থেকে রেহাই পেতে একটু ঠান্ডা হওয়ার জন্যে কোথাও কোনো ছাউনি ছিল না। অথচ ভালো সময়ে এই গ্রামাঞ্চলই ছিল সুন্দর, সবুজ আর রঙে ভরপুর। তখন সেই কাবেরী নদীর পানি কলকলিয়ে প্রবাহিত হতো নিরবিচ্ছিন্নভাবে। প্রচুর ফসল ফলত, ধান, ভুট্টা, জোয়ার আর শাকসবজি। নদীর ধারে কুম্বাকো নামে থামল থাঙ্গি। একটা জরুরি বার্তা পৌঁছানোর জন্য নদীর ওপারে যেতে হবে তাকে। মেয়েটি তার বাচ্চাকে সঙ্গে নিয়ে এসেছিল। তার বয়স এখনো 1 বছরও পূর্ণ হয়নি। একটা হাত দিয়ে শিশুটি তার বাঁ কোমর জড়িয়ে ধরে আছে। দক্ষিণে সব মায়েরাই তাদের বাচ্চাদের এইভাবেই বহন করে থাকে। শিশুটি বয়সের অনুপাতে অনেক বড় মাপের। তাকে আদর করে সোনা ছেলে বলে সম্বোধন করে থাঙ্গি। হ্যাঁ, সত্যি তার সোনালি রূপ। আচ্ছা, সে কি থাঙ্গামার ছেলে নয়? সোনার মতো দেখতে সে। বেশ কিছুদিন তার কোনো নাম ছিল না, কিন্তু গ্রাম্য রীতিনীতি হিসেবে তারপর থেকেই সে হয়ে যায় থাঙ্গামা। পথ চলছে থাঙ্গি। শিশুপুত্রটি ক্রমাগত ঝুঁকে পড়ছে এবং তার বাঁ স্তনের উপর মুখ রাখার চেষ্টা করছে। থাঙ্গির পরনে শুধুই একটা লাল বর্ডার দেওয়া সাদা শাড়ি, শক্ত করে জড়ানো তার কোমরে, আঁচলটা ডান কাঁধে। আঁচলটা সরিয়ে তার স্তনের সন্ধান পেতে তেমন কোনো অসুবিধেই হলো না শিশুটির। মেয়েটি চলেছিল তার স্বামীর কাকার বাসায়। তার স্বামীর মতোই একজন ছোটখাটো কৃষক। তার ক্ষেত খামার ছিল বেশ খানিকটা দূরে নদীর ধারে। অনেকদিন ধরেই তার স্বামী কাকার জন্য অপেক্ষা করছিল, ধানের বীজ আনার জন্যে। তার ভাণ্ডারে কিছু বীজ মজুদ ছিল বটে, কিন্তু ইঁদুরগুলো হানা দিয়ে প্রায় একদিনেই সেই মজুদ খতম করে ফেলে। এখন গ্রীষ্ম শেষ, বর্ষা আগত, আর তাই তাকে হাতের কাছে বীজ ধান মজুদ করে রাখতেই হবে। তার চাষের জমি বলতে খুবই কম। সেই ছোট জমিতে সে তার কঠোর পরিশ্রমের ফসল তুলে থাকে। কোনো রকমে সারা বছরের ধান আর শাকসবজি উঠে আসে। গত কয়েকদিন ধরে ভয়ঙ্কর জমাট কালো মেঘ ধেয়ে আসছে আকাশে। আবার এসেছে আষাঢ়, কিন্তু মেঘেদের শুধুই আসা যাওয়া। দিনের প্রচণ্ড তাপের একটা যে লোহার বেষ্টনী, সেটার ভাঙন ধরিয়ে শুকনো মাঠে শীতল বাড়িধারা নামার কোনো লক্ষণ নেই। তবু এই খরা ভাবটা চিরদিন চলতে পারে না। চাষিদের আশা অন্তত সেই রকম। সেই প্রচণ্ড গরমে থাঙ্গির স্বামী তাকে পাঠাতে চায়নি। পথ কম দূর, নদীর ধারে পৌঁছতে 6 মাইল, তারপর নদীর ওপারে আরও 6 মাইল পথ পাড়ি দেওয়া। তবে পথের এই দূরত্ব তাদের কাছে তেমন কিছু নয়, কিন্তু সূর্যের তাপটাই অসহ্য। মাঠে তার অনেক কাজ এখনো বাকি। একটা ষাঁড় দিয়ে সে কোনো রকমে মাঠে লাঙল দেওয়ার কাজটা সেরে রাখে। মাঠে সবুজের কোনো চিহ্ন নেই, তবু সেই শুকনো রুক্ষ মাঠে মরিয়া হয়ে খাদ্যের সন্ধানে গরু ছাগল ইতস্তত ঘুরে বেড়াচ্ছে এখনো। কিন্তু একবার বীজ থেকে চারা বেরোনো মাত্র মাঠে তাদের আর বিচরণ করতে দেওয়া হবে না। পথ চলার কষ্ট গ্রাহ্য না করেই থাঙ্গি এগিয়ে যেতে চায়, কারণ সে গ্রীষ্মের তাপে অভ্যস্ত। তার যুক্তি হলো, এই প্রচণ্ড গরমে তার স্বামী যদি মাঠে কাজ করতে পারে, তাহলে তার পথ চলায় সূর্যের তাপ কোনো বাধাই হতে পারে না। এবছর গরমটা অত্যন্ত বেশি। বিশেষ করে গত কয়েকদিন যেন একটা ভয়ঙ্কর তাপ প্রবাহ বয়ে চলেছে। এর ফলে মাঠে ঘাটে মৃত গরুর সংখ্যা ক্রমশ বাড়ছে।
রাস্তার ভবঘুরে কুকুরগুলো তখন পাগল। হাজার হাজার পাখি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এমনকি যেসব পোকামাকড় গ্রামাঞ্চলে পরিত্যক্ত হয়েছিল তারা এখন উধাও। শস্যের বদলে মাঠে এখন মৃত পশুদের ভিড়। সেগুলো সংগ্রহ করে দাহ করাটা মানুষের কাছে এখন একটা বাড়তি এবং অপ্রীতিকর কাজ হয়ে দাঁড়িয়েছে। এসব কাজ তাদের সারতে হচ্ছে সূর্যাস্তের পর, বাতাস যখন উষ্ণতা অনেকটা হারিয়ে ফেলে। দুপুরে প্রখর রৌদ্রতাপে তারা মাঠের কাজ বন্ধ করে দিয়ে তাদের মাটির কুটিরে ফিরে আসে। অনেক দূর থেকে টিউবওয়েলের পানি সংগ্রহ করে নিয়ে এসে মাটির কলসিতে ভরে রাখে বাড়ির মেয়েরা। সেই ঠান্ডা পানিতে বাড়ি ফিরে এসে তারা তাদের তৃষ্ণা মেটায়। এই প্রচণ্ড তাপে বহু তৃষ্ণার্ত মানুষকে পানির অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়। 3 বছর আগে সরকার মাত্র 2টি টিউবওয়েলের ব্যবস্থা করেছিল। তাতে কি সব গ্রামবাসীর তৃষ্ণা মিটতে পারে? যাই হোক, এই 2টি টিউবওয়েলই তাদের তৃষ্ণা মেটায়। এমনকি বিরাট কাবেরী নদীর পানি শুকিয়ে গেলেও। নদীর ধারে এসে একটু সময়ের জন্যে থমকে দাঁড়ালো থাঙ্গি এবং চোখ মেলে তাকালো। নদীপথে আরও 2 মাইল হেঁটে যেতে পারে সে অনায়াসে। তারপরেই একটা সাঁকো। সাঁকোর নিচে পানি ধরে রাখার ব্যবস্থা করা আছে। এখনকার আধুনিক বাঁধের সামিল সেটা। বেশ কয়েকশো বছর আগে এক সদাশয় তামিলের রাজা সেটা তৈরি করেছিলেন। এই বাঁধ কতবার যে মেরামত হয়েছে তার ঠিক নেই। 100 বারেরও বেশি হবে। তবু এখন সেটা নিরাপদ, তেমনি পাকাপোক্ত ও মজবুত। বাড়তি বৃষ্টির পানি ধরে রাখার জন্যে এই বাঁধের প্রয়োজনীয়তা ছিল। এটা একটা পানির আধার। বাঁধের পেছন দিকে খাল কেটে নিয়ে যাওয়া হয়েছে ধান খেতে, চাষের সুবিধের জন্যে। গরমের শেষ থেকে এ বছরটা যেন আগের বছরগুলোকে ছাপিয়ে গেছে। প্রথম বর্ষা আশানুরূপ নয়। মাঠ শুধু ভিজেছে, কিন্তু পানি জমতে পারেনি। গরম হাওয়া বইতে থাকলে বাঁধের পেছনে সামান্য জমি কর্দমাক্ত অবস্থায় পড়ে থাকে। আর তাপ যখন প্রচণ্ড আকার ধারণ করে তখন সেই স্যাঁতসেঁতে ভাবটাও উধাও হয়ে যায়। কম সময়ে নদীটা পেরোতে হবে, ভাবল থাঙ্গি। অন্ধকার নামার আগেই যে তাকে ফিরে আসতে হবে। কে জানে ভয়ঙ্কর জমাট মেঘ ভেঙে বৃষ্টি নামবে কিনা। আর বৃষ্টি হলে সে তো ভিজে যাবেই। সেই সঙ্গে তার কোলের শিশুটিও পানিতে ভিজে একাকার হয়ে যাবে। শুধু কি তাই, নদীর পানি বেড়ে যাবে। তখন বাঁধের উপর দিয়ে যাওয়া সম্ভব হবে না। ঘুরপথে নদীর ওপারে যেতে হলে যেতে আসতে 4 মাইল পথ তাকে বাড়তি হাঁটতে হবে। চলতে গিয়ে আবার একটু সময়ের জন্য থামল সে। নদীবক্ষের দিকে তাকালো। ধীরে ধীরে গরম হাওয়া বইছিল তখন। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার। পায়ের নিচের বালি হাওয়ায় উড়তে থাকে ধীরে ধীরে। খানিক পরেই একটা ছোটখাটো বালির পাহাড় গড়ে উঠতে থাকে। এছাড়া সব শান্ত। কাছে পিঠে কোনো মানুষের মুখ দেখা যাচ্ছে না। ইতিমধ্যে গ্রাম ছাড়িয়ে 6 মাইল পথ পাড়ি দিয়ে ফেলেছিল সে। এই দীর্ঘ 6 মাইল পথ সে হেঁটে এসেছে সূর্যের তাপ মাথায় করে। তবে মাঝে মধ্যে একটা বিরাট বিরাট গাছের ছায়া যে সে পায়নি তা নয়। তখন সে তার গায়ের ঘাম শুকিয়ে সামান্য একটু পথশ্রমের ক্লান্তি দূর করতে পেরেছে। আশ্চর্য, এই সব গাছগুলোর পাতাগুলো বছরের সব সময়েই কেমন দুলতে থাকে বাতাসে। তবে এখন এগুলো যেন পোড়া পোড়া দেখায়। একটা ছোটখাটো ছাউনি রৌদ্রতপ্ত পথচারীদের কাছে হাতের স্বর্গ বলে মনে হয়। আর সব গ্রামবাসীদের মতোই খালি পায়ে হাঁটছিল থাঙ্গি। তপ্ত মাটি আর মাঝে মাঝে পাথরে ঠক্কর খেয়ে তার পায়ের তলায় কড়া পড়ে গেছে, কিন্তু সে তাতে আহত নয়। এই গরম কাটিয়ে তাকে উঠতেই হবে। যে পথ দিয়ে সে এসেছিল সেদিকে ফিরে তাকালো একবার। গাছের নিচের মাটি ছাড়া অন্যত্র মাটির চেহারা রুক্ষ, পাথরের মতো কঠিন, কোথাও বা কাঁচের মতো ফেটে চৌচির। ভালো, সে ভাবল। ইতিমধ্যে 6 মাইল পথ সে হেঁটে এসেছে। নদীর চড়ার বালি এখনো বেশ তপ্ত, তবু তার তাড়া ছিল। তপ্ত বালি কিংবা পাথরে তার পা যতই পুড়ে ক্ষতবিক্ষত হোক না কেন, তাকে এখন বাকি পথটুকু পাড়ি দিতেই হবে। আজ ছাউনির নিচেও 120 ডিগ্রি তাপ।
আজ সন্ধ্যায় বেতারে আবহাওয়া বার্তায় এই খবর প্রচার করা হয়েছে। কিন্তু থাঙ্গি জানে এখানে কোনো তাপই ডিগ্রিতে মাপা যায় না, কিংবা তার গ্রামে একটিও রেডিও নেই। কুম্বাকোনামের বড় বাজারে সময় সময় তাদের মাঠের ফসল বিক্রি করতে গিয়ে সে আর তার স্বামী রেডিওয় গানের সুর আর কথাবার্তা শুনেছিল বটে, কিন্তু শোনার জন্যে অপেক্ষা করে থাকেনি আর। তাদের মাঠের ফসল বিক্রি হয়ে যাওয়ার পর নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে তারা তাদের গ্রামে ফিরে এসেছে। নিজেদের গ্রামের মানুষ ছাড়া দূরের কোনো লোক বা সেখানকার ঘটনা সম্পর্কে কোনো আগ্রহ নেই তাদের। আবহাওয়ার বার্তা তারা কোনোদিন শুনতে পায় না, শুনতেও পাবে না। আবহাওয়ার ব্যাপারে তাদের গ্রামের মোড়ল বা নেতৃস্থানীয় লোকেরা যা দেখে বা অনুমান করে তাদের জানায়, তাই তারা শোনে এবং বিশ্বাস করে নেয়। এক এক সময় হয়তো তারা ভুল করে থাকে, কিন্তু সেটাই যদি ঈশ্বরের ইচ্ছা হয়ে থাকে তাহলে সে ব্যাপারে কারোরই কিছু করার নেই। মাথায় তপ্ত সূর্যের তাপে তার মাথাটা জ্বলে যাচ্ছিল, তা সত্ত্বেও সে ছেলেকে প্রখর সূর্যের তাপ থেকে বাঁচানোর জন্যে তার শাড়ির আঁচলে ঢেকে নিল। তারপর ছেলেকে বুকে জড়িয়ে ধরল। অন্য সময়ের মতো এবারেও ছেলেটি তার মায়ের স্তনের সন্ধানে মুখটা গুঁজে দিল তার নির্দিষ্ট লক্ষ্যে। হাসল থাঙ্গি, তাকে সজোরে বুকে জড়িয়ে ধরে আদর করতে থাকল। ছেলেটি তার স্তনের ঠোঁট চুষছিল। থাঙ্গির চোখে মুখে একটা পরিপূর্ণ তৃপ্তির ভাব ফুটে উঠতে দেখা গেল। সে তার ছেলেকে খুবই ভালোবাসে। ধীরে ধীরে নদীর ধারে এসে দাঁড়ালো সে। তেমনি ছেলেটাকে বুকের মধ্যে শক্ত করে চেপে ধরে রেখেছিল। তার পায়ের নিচের মাটিটা অপেক্ষাকৃত ঠান্ডা, অথচ একটু আগেও তার পায়ে চলার পথটা ছিল অত্যন্ত গরম, ফোস্কা পড়ার মতো। অবশ্য নদীর পাড়টা ছিল সবুজ শাকসবজি আর ঘাসে ভরা। এখন সবকিছুই পুড়ে ছারখার, আর সেগুলো এখন ধূসর বাদামি রঙের ধুলোতে পরিণত। এখন সে দাঁড়িয়ে আছে বালিয়াড়ির উপর। মাঝে মাঝে পানির তোড়ে এলাকার বালি অনেক সতেজ ও মসৃণ, গলানো কাচের মতো স্বচ্ছ। হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গেল সে। শুকনো বালির পথ অত্যন্ত গরম, অসহনীয়। তপ্ত বালির পথ তাড়াতাড়ি অতিক্রম করার জন্য বড় বড় পা ফেলে সে এগিয়ে যেতে থাকে। কিন্তু যত সে তাড়াহুড়ো করছে ততই তার পা দুটো বালির মধ্যে ঢুকে ঢুকে যাচ্ছে। তার গোড়ালিটা এমনভাবে ঢুকছে যেন সে রান্নাঘরে মাটির উনানে পা ঢুকিয়ে ফেলেছে। তাই সে দ্রুত হাঁটার চেষ্টা করলেও আদৌ জোরে হাঁটছিল না। লম্বা লম্বা পা ফেলতে গিয়ে তার পায়ে টান ধরছিল। এতে আরও খারাপ হলো। এর থেকে খারাপ কিছুর মোকাবেলা তাকে বোধহয় করতে হয়নি এর আগে। মনে হলো সে যেন জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে চলেছে। গ্রামের মেলায় ভিক্ষুক কিংবা ফকিরদের জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে চলাফেরা করতে দেখেছে সে। আর তখন সে ভেবেছে কি করে সেটা সম্ভব। চলাফেরা করার পর তাদের পা সে দেখেছে অক্ষত, ফোস্কা বা সেরকম কোনো দাগই দেখতে পায়নি সে। ফকিরদের প্রশ্ন করেছিল সে, এমন একটা অভাবনীয় ঘটনা কি করে ঘটল? উত্তরে তারা বলেছিল এসবই বিশ্বাসের উপর নির্ভর করে। তাই সে এখন তার ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করছে, কিন্তু তার ঈশ্বর যেন বধির, কারণ তিনি শুনতে পেলে এই কষ্টটা তাকে ভোগ করতে হতো না। লম্বা লম্বা পা ফেলে চলতে গিয়ে তার গতি শ্লথ হলো। আবার সে লম্বা লম্বা পা ফেলল। বুঝতে পারে না সে কি করবে, কিন্তু সে যা করল তাতে তার পায়ে ফোস্কা পড়ল। তপ্ত বালিয়াড়িতে তার অভিযানের জন্য কেউ তাকে দোষ দিতে পারে না। তার বয়স কম। অনেক অভিজ্ঞ ভ্রমণার্থীদের তুলনায় তার অবস্থা খুব বেশি সুখকর নয়। প্রচণ্ড গ্রীষ্মে, এমনকি প্রবল শীতের কোপে অনেক ভ্রমণার্থীদের তীর্থভ্রমণে এর থেকেও অনেক বেশি কষ্ট সহ্য করতে হয়েছে। সেখানে সাহায্যের জন্যে কেউ এগিয়ে আসতে পারে না। সেই ভ্রমণের শুরুতে মনে হয় হয়তো সামান্য একটু আধটু কষ্ট হবে, কিন্তু সময় যত এগিয়ে যায় প্রচণ্ড ঝড় বইতে শুরু করে দেয়। তখন ভ্রমণার্থীদের কষ্টের আর সীমা থাকে না। থাঙ্গির মনে ভয় দেখা দেয়। প্রকৃতির তাণ্ডব লীলায় আতঙ্কিত হয়ে ওঠে সে। যদি বা যাত্রা শেষে কোনো রকমে প্রাণ ফিরে পায়, তার জন্যে তাকে খেসারত দিতে হবে। তার পা দুটো যে কেটে বাদ দিতে হবে।
তবু তা সত্ত্বেও থাঙ্গির বিশ্বাস এই সংকটবহুল পথ সে ঠিক পেরিয়ে যাবে, তাই একটুও সময় নষ্ট করতে চায় না সে। ফেলে আসা যে পথ থেকে তার যাত্রা শুরু, সেই নদীর ধার থেকে একবার সেদিকে ফিরে তাকালো সে এবং হিসেব করে দেখল মাত্র সিকিভাগ পথ সে অতিক্রম করে এসেছে। এক মুহূর্তের জন্যে নিজের সঙ্গে তর্ক করল সে, তবে কি অন্য পথে ফিরে গিয়ে নদী পার হবে? দূরের আকাশের দিকে চোখ মেলে তাকালো সে। ঘন কালো মেঘে ঢাকা পড়ে গেছে সব তারা ও নক্ষত্রগুলো, আর ঝলসানো বিদ্যুতে তার চোখ দুটো কড়কড় করে উঠল। এগিয়ে সে যাবেই। তার পায়ে এখন ফোসকা পড়তে শুরু করেছে। রীতিমতো ছেলেটা তার কোমরে মোচড় দিচ্ছে। ছেলের মাথার চাঁদি আর তার কাঁধ দুটো রোদে পুড়ে লাল হয়ে উঠেছে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো ছেলেটি। থাঙ্গি কিন্তু থামল না, চলতে শুরু করলো। তার পা দুটো প্রবলভাবে জ্বলতেই থাকে। বালির প্রান্তর যে অসহনীয়। এই ধরিত্রী, এই নদী উপত্যকার মানুষের কাছে জীবন। আবার এই নদীর পানি বর্ষায় যখন ভয়ঙ্কর বন্যার রূপ নেয়, জীবন দানের পরিবর্তে প্রাণ ছিনিয়ে নেয়। বন্যায় কত মানুষ, গরু ছাগল ভেসে যায়, বাড়িঘর ভেঙে পড়ে। বন্যার প্রবাহিত পানির তোড়ের সামনে যাই পড়ুক না কেন ভেসে যেতে বাধ্য। এখানকার মানুষ মুখ বুজে প্রকৃতির এই খামখেয়ালিপনা সহ্য করে নেয়। এই নদীকে তাদের দেবতা বলে মনে করে। এই নদীকে তাদের দেবতা মনে করে আগের মতোই তেমনই পুজো করতে থাকে। কিন্তু বন্যা নয়, শুখা মরশুমে নদীর এমন ভীতি প্রদর্শন এর আগে কখনো দেখেনি সে। এইসব কথা ভাবতে ভাবতে কখন যে সে অর্ধেক পথ চলে এসেছিল খেয়াল ছিল না তার। এখন তার ফেরার প্রশ্ন আর উঠতে পারে না। বাকি পথটুকু সে অতিক্রম করতে পারবে, কিন্তু তৃষ্ণায় যে গলা শুকিয়ে আসছে। কাছে পিঠে মানুষের তেমন কোনো সাড়া শব্দ নেই, কারোর কণ্ঠস্বর শোনা যাচ্ছে না। কেবল সে তার নিজের বুকের ওঠানামা আর নিঃশ্বাস ফেলার শব্দ শুনতে পাচ্ছিল। সে তখন চোখে সর্ষে ফুল দেখছে, যেন চোখ থাকতেও অন্ধ হয়ে গেছে। মনে হচ্ছে তার প্রতিটি পা চলতে চাইছে নিজ খেয়ালে। সব থেকে খারাপ হলো, যন্ত্রণায় তার মাথাটা বুঝিবা দেহ থেকে বিচ্ছিন্ন হতে চাইছে। হঠাৎ তার দেহটা দুলে উঠতেই সে পড়ে গেল মাটিতে। কিন্তু সে তার ছেলেকে হাত দিয়ে তেমনই জড়িয়ে ধরে রেখেছিল শক্ত করে। পায়ের নিচে তপ্ত বালি, পায়ে ফোসকা পড়ে যায়, পা জ্বলছে, তীব্র জ্বালা। আর সেই জ্বালা যন্ত্রণা একটু একটু করে ছড়িয়ে পড়তে থাকে তার সারা দেহে। যন্ত্রণায় চিৎকার করে উঠল সে। হাতের ওপর ভর দিয়ে নিজেই উঠে দাঁড়ালো এবং আবার এগিয়ে চলল। কোনো অপ্রিয় ঘটনা ঘটার আগেই সে তার শেষ কাজের রূপ দিতে তৎপর হয়ে উঠল। প্রথমেই সে তার শাড়ির উপরের অংশ ছিঁড়ে ফেলল। তারপর শাড়ির সেই ছেঁড়া অংশ তার সামনে ফেলে দিয়ে সেটার উপর পা রেখে মুহূর্তের জন্যে থামল। সেটা গরম হলেও বালির মতো অতটা গরম নয়। এক পা এগিয়ে গিয়ে ছেঁড়া কাপড় তুলে নিয়ে আবার সেই একইভাবে সামনের দিকে ফেলল এবং একইভাবে পা রাখল তপ্ত বালির উষ্ণতা এড়ানোর জন্য। এই সময় হঠাৎ একটা প্রচণ্ড ঝড় বয়ে গেল তার চলার পথে, আর সেই আকস্মিক ঝড় তার শাড়ির সেই ছেঁড়া অংশটুকু উড়িয়ে নিয়ে গেল। সে তখন পাগলের মতো ছুটে যায় শাড়ির সেই ছেঁড়া অংশটার পেছনে, কিন্তু না, সেটা তার হাতের নাগালের বাইরে তখন। এরপর কি করবে সে? তপ্ত বালির উপরে হাঁটবে কি করে? একটা ভয়ঙ্কর আতঙ্কে তার দেহটা কুঁকড়ে ছোট হয়ে গেল কথাটা ভাবতে গিয়ে। আর এক পা এগোলেই তার ফোসকা পড়া পা দুটো একেবারে যে ঝলসে যাবে, দাহ করার প্রয়োজন হবে না তাকে। বালির প্রচণ্ড তাপে তার জীবন্ত দেহটা এমনিই পুড়ে ছাই হয়ে যাবে। মৃত্যু ভয়ের আশঙ্কা নিয়ে তবু সে এগিয়ে চলল আবার। কিন্তু হঠাৎই তার মনে হলো সে আর যন্ত্রণা সহ্য করতে পারবে না। মাথায় প্রচণ্ড যন্ত্রণা। তখন তার মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে সে জ্ঞান হারিয়ে ফেলতে পারে। গরমের তাপটা মৃত্যুর বিভীষিকা নিয়ে তার চোখের সামনে দাপাদাপি করছিল। আসন্ন মৃত্যু ভয়ে সে তখন কাঁপছিল, গোঙাচ্ছিল। মৃত্যুর মুখোমুখি হয়ে তখন সে যে কি করে বাঁচার শেষ চেষ্টা করেছিল সে তা জানে না। কিন্তু সেই সময় কেউ যদি নদীর যে কোনো তীরে নজর রাখত
আর তখন যে দৃশ্য প্রত্যক্ষ করত সেটা এত ভয়ঙ্কর যে পরে সে যদি সেই ভয়ঙ্কর দৃশ্যের বর্ণনা দিত তার কথা কেউ বিশ্বাস করত না। এমনকি ঠিক সেই মুহূর্তে সেও জানতে পারত না যে কি ভয়ঙ্কর ঘটনাই না ঘটে গেল, কারণ সেই কাঁপা কাঁপা বাতাসের শিহরণে অত দূর থেকে দৃশ্যটা ভালো করে দেখতেও পেত না। সে কেবল দেখতে পেত মেয়েটি তার কোমর থেকে কি একটা জিনিস মাটিতে ফেলে দিয়ে এগিয়ে দিয়ে সেটার উপর উঠে দাঁড়ালো। আর সে যদি যথেষ্ট কাছে থাকত তাহলে সে শুনতে পেত একটা ভয়ঙ্কর শ্বাসরোধ করা এবং অবরুদ্ধ করা কণ্ঠস্বর। সেই আর্তচিৎকার একটিবার শুরু হওয়া মাত্র স্তব্ধ হয়ে যায়। বালির উপর থেকে উঠে আসা সেই আওয়াজটা প্রতিধ্বনিত হয়ে ফিরতে থাকে নদীর একুল থেকে অন্য কূলে। নদীর অবশিষ্ট পানিতে তরঙ্গায়িত হয়ে ফিরতে থাকে সেটা। একটা সবুজ সতেজ পাতা জ্বলন্ত কয়লার আগুনে ফেলে দিলে কেঁপে কেঁপে উঠে কুঁকড়ে যায়। ঠিক সেই রকমই একটা দৃশ্য সে দেখতে পেত তপ্ত বালির উপর। অবশ্যই সেরকম পাতা জাতীয় কিছু দেখতে পায়নি সে যদি তার নজরদারি চালিয়ে যেত, মেয়েটি যেই জিনিসটার উপর পা রেখে এক কি দুপা সামনে এগিয়ে গিয়ে তারপর ঘুরে দাঁড়িয়ে সেটা কুড়িয়ে নিয়ে সেটা আবার সামনে নিক্ষেপ করে একইভাবে দ্বিতীয় তৃতীয় চতুর্থবার সেই জিনিসটার উপর পা রেখে এগিয়ে চলেছে সামনের দিকে। মেয়েটি যতক্ষণ না নদীর ধারে গিয়ে পৌঁছচ্ছে এই দৃশ্যটা ডজনের পর ডজন কিংবা তারও বেশিবার ঘটতে দেখত সে। আর সে যদি নিবিষ্ট মনে লক্ষ্য করত মেয়েটি যত তার কাছে আসছে সে ঠিক দেখতে পেত কি জিনিসই বা সে ফেলছে এবং সেটা মারিয়ে এগিয়ে যাচ্ছে, আর সেটা মাটি থেকে তুলে আবার সামনের দিকে ফেলছে এবং তার চলার পদ্ধতি অনুসরণ করছে সে একইভাবে। আর সেই দৃশ্যটা দেখতে গিয়ে ভয়ে আতঙ্কে সে এমনইভাবে চিৎকার করে উঠত যা তার জীবনে এর আগে কখনো ঘটেনি। আর সেই ভয়ঙ্কর দৃশ্য দেখতে গিয়ে বমি করে ফেলত এবং মেয়েটি নদীর ধারে পৌঁছানোর আগেই পালিয়ে আসতো সেখান থেকে। সারাটা সন্ধ্যা থাঙ্গির স্বামী তার ফেরার অপেক্ষায় রইল। তারপর তার মনে একটা আশঙ্কা দেখা দিল, কিছু একটা ঘটেছে তার, হয় কোনো দুর্ঘটনা কিংবা তাকে সাপে কামড়েছে। গ্রামাঞ্চলে কতই না বিষধর গোখরো আর কাল কেউটে রয়েছে, আর এখানে সাপে কামড়ানো নতুন কোনো ঘটনা নয়। এই সব কথা ভেবেই সে তখন তার প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করে। দীর্ঘ সময় ধরে তার অপেক্ষা করে থাকার জন্যে তারা তাকে তিরস্কার করল। যাই হোক, আর অপেক্ষা না করে তারা তখন লণ্ঠন হাতে তাকে সঙ্গে নিয়ে থাঙ্গির খোঁজে বেরিয়ে পড়ল। তারা ধরে নিল থাঙ্গি নদীর ধারেই গিয়ে থাকবে। তবে খুব বেশি খোঁজ করতে হলো না তাকে। নদীর চর পেরোতেই তার সন্ধান পেল তারা। এখন বালি আর তেমন অসহনীয় নয়। প্রতিবেশীদের একজন প্রথম তাকে নদীর ধারে পড়ে থাকতে দেখে। তার পাশে পড়েছিল ভয়ঙ্কর দলা পাকানো পোড়া কয়লার মতো কালো একটা জিনিস। অবশ্য থাঙ্গি তখনও বেঁচে ছিল। তার স্বামী ধীরে ধীরে তাকে কোলে তুলে নিল। একজন প্রতিবেশী তার কাঁধে ঝোলানো গামছা দিয়ে সেই ছোট্ট জিনিসটা জড়িয়ে নিল। তারপর তারা গ্রামের পথে ফিরে যেতে গিয়ে থাঙ্গির স্বামী ছাড়া অন্যেরা সারাটা পথ বলাবলি করতে থাকলো কি করে এমনটি ঘটল, আর কিভাবেই বা এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে অনুমান করার চেষ্টা করলো তারা। কিন্তু কিভাবে সেটা ঘটল তারা কখনো আন্দাজও করতে পারল না। থাঙ্গি বেঁচে রইল বটে, কিন্তু তার সেই মনটা আর নেই। তারপর সে আর কখনো কথা বলেনি। সেই ভয়ঙ্কর দিনের ঘটনাটা যেন সেই গ্রামের উপর বহু বছর ধরে একটা কালো বস্ত্রের আচ্ছাদন হয়ে থাকল। ধন্যবাদ।